চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটু সমান মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বাবা? অর্ণ, তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। অর্ণ মাশফিক চৌধুরীর কথা শুনে চিৎকার করে শুধোয়, বাবা, তোমার যখন এতই দরদ তাহলে আমার ছোট কোনো ভাইয়ের সাথে বিয়ে দিতে। আমার সাথেই কেন? মাশফিক চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, কেন বিয়েটা হয়েছে সেটা আমার থেকে ভালো তুমি জানো। তাছাড়া প্রেম বাড়িতে নেই আর তার ছোট তোর বিয়ের বয়স হয়নি সেটা তুমি ভালো করেই জানো। বাবার কথা শুনে অর্ণর খুব হাসি পেল। মানে নিজের ছেলেদের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণ বাবার সাথে কথা না বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করছেন। বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন? কীই বা করার ছিল? সেদিন ওই ঘটনাটা না ঘটলে তো এসব হতো না। গত পরশু ষষ্ঠী কন্যা কায়নাত সুবাহ নামে একটি মেয়ের সাথে অর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলে। অবশ্য বাবার দোষ দিলে হবে না, এখানে আরও কিছু ঘটনা আছে যার জন্য বিয়ে করতে অর্ণ বাধ্য হয়েছে। হাঁটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতেও অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখনও খুব ছোট আর এই মেয়ের সাথেই কিনা তার বিয়ে হয়েছে। 20-22 মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে। যদিও অর্ণকে দেখে বয়স বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়ে তাই বা কি করে মেনে নিবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরী বাড়ি দুপুরের খাবারের আয়োজন চলছে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। মাশফিক চৌধুরীর 4 পুত্র আজ অনেক দিন পর একসাথে হয়েছে প্রেমের হসপিটালে। এই সময় কেটে যায়, অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানেক হতে চলল। আর বাকি ভাই, একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আরেকজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়। ব্যবসা বাণিজ্য নিয়েই তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণ এই ব্যবসার ভালো করছেন। বেহরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্ণকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখেই খেতে এসেছ? কায়নাত কোথায়? প্রেম অবাক হল মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না? তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের শোকে বাঁচছে না, অন্যদিকে বড় ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলনি তোমরা? অর্ণ রেগে বলল, বিয়ে, বউ মাইফু তারা চিহ্নট। বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল, করেছি, এখন ওকে নিয়ে তোমরা সংসার করো। চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটু সমান মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বাবা? অর্ণ, তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। অর্ণ মাশফিক চৌধুরীর কথা শুনে চিৎকার করে শুধোয়, বাবা, তোমার যখন এতই দরদ তাহলে আমার ছোট কোনো ভাইয়ের সাথে বিয়ে দিতে। আমার সাথেই কেন? মাশফিক চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, কেন বিয়েটা হয়েছে সেটা আমার থেকে ভালো তুমি জানো। তাছাড়া প্রেম বাড়িতে নেই আর তার ছোট তোর বিয়ের বয়স হয়নি সেটা তুমি ভালো করেই জানো। বাবার কথা শুনে অর্ণর খুব হাসি পেল। মানে নিজের ছেলেদের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণ বাবার সাথে কথা না বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করছেন। বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন? কীই বা করার ছিল? সেদিন ওই ঘটনাটা না ঘটলে তো এসব হতো না। গত পরশু ষষ্ঠী কন্যা কায়নাত সুবাহ নামে একটি মেয়ের সাথে অর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলে। অবশ্য বাবার দোষ দিলে হবে না, এখানে আরও কিছু ঘটনা আছে যার জন্য বিয়ে করতে অর্ণ বাধ্য হয়েছে। হাঁটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতেও অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখনও খুব ছোট আর এই মেয়ের সাথেই কিনা তার বিয়ে হয়েছে। 20-22 মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে। যদিও অর্ণকে দেখে বয়স বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়ে তাই বা কি করে মেনে নিবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরী বাড়ি দুপুরের খাবারের আয়োজন চলছে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। মাশফিক চৌধুরীর 4 পুত্র আজ অনেক দিন পর একসাথে হয়েছে প্রেমের হসপিটালে। এই সময় কেটে যায়, অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানেক হতে চলল। আর বাকি
ভাই একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আরেকজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়। ব্যবসা বাণিজ্য নিয়েই তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণ এই ব্যবসার দেখ ভালো করছেন। বেহরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্ণকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখেই খেতে এসেছ? কায়নাত কোথায়? প্রেম অবাক হল মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না? তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের শোকে বাঁচছে না, অন্যদিকে বড় ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলনি তোমরা? অর্ণ রেগে বলল, বিয়ে, বউ মাইফু তারা চিহ্নট। বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল, করেছি, এখন ওকে নিয়ে তোমরা সংসার করো। বেহরুজ বেগম তাকিয়েই রইলেন মেয়েটার দিকে। ছোট থেকে কতই না কষ্ট করে বড় হয়েছে মেয়েটা, তবুও মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেনি। বেহরুজ বেগমের মায়া হয় মেয়েটার দিকে তাকালে। এমন নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবন এত কঠিন কেন? কেন এত দুঃখ? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার সাথে অন্যায় করেছেন তারা। পবিত্র জীবনে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন তার এই গর্ভের সন্তান। কি বা করার ছিল তার? ছেলেটা যে বড্ড এলোমেলো স্বভাবের, ছন্নছাড়া টাইপ। দেখা যাক সামনে কি হয়। প্রেম বাড়ি ফিরল রাত ৯টা নাগাদ। এলোমেলো রুস্ক চুল, ক্লান্ত মাখা মুখশ্রী নিয়ে সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। কায়নাত, নুসরাত ও বেহরুজ বেগম বসে বসে টুকটাক কথা বলছিলেন। প্রেম উপস্থিত হতেই বেহরুজ বেগম ভ্রুভাজ করে বললেন, কি হয়েছে তোমার? প্রেম মায়ের নিকট এগিয়ে এসে বলল, হসপিটালে অনেক চাপ মা, রেস্ট নাও, কফি বানিয়ে দিব? প্রেম নাক মুখ কুচকে ঠাস করে সোফায় বসে পড়ল। কায়নাত ড্যাব করে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম আর অর্ণর চেহারায় অনেক মিল। প্রথমবার যে কেউ দেখলে বলবে দুইজন যমজ। নুসরাত কখন যে সবার আড়ালে নিজের ঘরে চলে গেছে কে জানে? প্রেম সামনে শাড়ি পরিহিত অল্প বয়সী এক মেয়েকে দেখে ভ্রুকুচকে বলল, আপনি? বেহরুজ বেগম বললেন, তোমার ভাবি, অর্ণর বউ কায়নাত সুবাহ। প্রেম সোজা হয়ে ভদ্র ছেলের মতো বসল। তারপর লম্বা করে সালাম দিয়ে বলল, কি দিন এলো ভাই, নিজের হাঁটুর বয়সী মেয়েকে এখন আমার বড় ভাইয়ের বউ মানতে হবে? ঠিক বয়সে বিয়ে করলে আপনার সমান আমার একটা মেয়ে থাকতো ভাবি। ভদ্রভাবে কথা বলো প্রেম। মাত্র সপ্তাহ খানেক বাড়ি ছিলাম না, তাতেই সব বদলে গেল। বলেই হনহন করে উপরে চলে গেল প্রেম। কায়নাত আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। এই দামড়া লোকটা তাহলে তার দেবর হয়? বেহরুজ বেগম কায়নাতকে বললেন, কিছু মনে করো না ওর কথায়। শোনো, অর্ণর আসতে একটু লেট হবে। আমার শরীরটা ভালো লাগছে না বুঝলে। ও আসলে কষ্ট করে, একটু খাবার এগিয়ে দিও। কায়নাত মাথা নাড়িয়ে বলল, জি আম্মু। ডট ডট অর্ণ বাইরে থেকে ফিরল রাত 11টার দিকে। কায়নাত গুটি মেরে সোফায় বসে আছে পা উঠিয়ে। ঘুমোঘুম ভাব চোখে। রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে, এখন শুধু প্রেম বাকি আছে। কায়নাত না খেয়ে থাকতে পারে না, তাছাড়া বেহরুজ বেগম খেয়ে নিতে বলেছিলেন, তাই আর মানা করেনি কায়নাত। কলিং বেল বাজতেই কায়নাত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অর্ণ ক্লান্ত চোখে সামনে তাকাতেই দেখতে পেল তার সদ্য বিয়ে করা পিচ্ছি বউ। কায়নাত আঁচল টেনে মাথায় দিয়ে সাইডে গিয়ে দাঁড়াল। অর্ণ কপালে ভাঁজ ফেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এত রাতে তুমি জেগে আছো কেন? কায়নাত বাড়ির দরজা আটকে দিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। অর্ণ অদ্ভুত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা মিনমিন করে বলল, মানে, আসলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। অর্ণ তিরিক্ষি মেজাজে ধমকে শুধোয়, বউগিরি করতে বলেছে কে? হ্যাঁ? কায়নাত চমকে উঠল ভয়ে। চোখ তুলে তাকানোর সাহস পেল না মেয়েটা। মাথা নিচু করে রাখল। অর্ণ আবার ধমক দিয়ে বলল, আর এমন শাড়ি গয়না পরে বউ সেজে থাকার মানে কি? নেক্সট টাইম যেন এসব না দেখি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই হনহন করে প্রস্থান করল। কায়নাতের গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। এই ছিল কপালে? আজীবন তো দুঃখের বোঝাই বেয়ে এলো মেয়েটা, শেষে কিনা শ্বশুর বাড়ি এসেও সেই একই দুঃখ। এই বিয়ের পেছনে তার দোষটা কোথায়? তারও তো ইচ্ছের বিরুদ্ধে নিজের থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে বিয়ে বসতে হয়েছে। সে যখন সব মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, তাহলে অন্য কেন পারছে না? আলোয় সজ্জিত হয়েছে রঙিন পৃথিবী। ভোর সকালে পাখিরা নিজেদের আপন সুরে গান গাইছে। খালি মাঠ ঘাটে কাশফুলে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে পরিবেশ। পাখিরা,
নরম মাতাল করা বাতাসেরা আর মিষ্টি রোদের রোশনিরা বোধহয় কায়নাতের কানে কানে এসে বলে যাচ্ছে, আজ তোর দিন ভালো কাটবে কায়নাত। এই মাতাল করা পরিবেশ দিয়েই শুরু হবে তোর নতুন দিন। কায়নাত ভেবেই মুচকি হাসল। আড়মোড় ভেঙে বিছানা থেকে নেমে পুরো ঘর আগে পরিষ্কার করে ফেলল। জানালার সাদা পর্দাগুলো সাইড করে বারান্দার দরজা খুলে দিতেই মিষ্টি বাতাস ছুঁয়ে দিল কায়নাতের পুরো সর্বাঙ্গ। মুচকি হাসল সে। গতকালকে রাতের কথা মনে হতেই ভীষণ বিরক্তবোধ করল কায়নাত। জল্লাদ লোক কোথাকার, একটু হেসে কথা বললে কি জিহ্বা ঝুলে যাবে? কবুল বলার সময় কি মনে ছিল না এই পিচ্ছি মেয়েকেই নিজের বউ বলে মানতে হবে? সকাল সকাল লোকটার কথা মনে পড়তেই মেজাজ বিগড়ে গেল তার। চৌধুরী বাড়ির বাগানে এই স্নিগ্ধ সকালে মাশফিক চৌধুরী ও অর্ণ বসে আছে কালো মুখ করে। বেহরুজ বেগম সকাল সকাল কটু কথা শুনিয়েছেন দুই বাপ বেটাকে। মাশফিক চৌধুরী গম্ভীর স্বরে কণ্ঠে তেজ মিশিয়ে সুধান, যা বলছো ভেবে চিনতে বলছো তো? অর্ণ গম্ভীর মুখমণ্ডল স্বাভাবিক করে শুধোয়, বাবা আমি সামনের মাসেই কানাডা ব্যাক করব। বেশ, যেতে চাইছো যাও, তবে বিয়ে করা বউ কে সাথে করে নিয়ে যাও। ইম্পসিবল বাবা, তুমি খুব ভালো করেই জানো এটা কখনো সম্ভব নয়। মাশফিক চৌধুরী রেগে গেলেন এই পর্যায়ে। বিয়ে কি কোনো ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে? ভুলে যেও না কায়নাত এখন তোমার দায়িত্ব। অর্ণ হাতের কফির কাপ টেবিলে নামিয়ে রেখে শান্ত কণ্ঠে শুধোয়, আমি ওকে ডিভোর্স দিব বাবা। তুমি কি মস্করা করছো সকাল সকাল? সিরিয়াস বাবা, ভুলে গেছো ওকে তোমার সাথে বিয়ে দিয়েছি কেন? অর্ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। বাড়ির দিকে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে বলল, তাহলে ওকে তোমার মেয়ে বানিয়েই রেখে দাও, যেমন টানিশা আর নুসরাতকে রেখেছ। এলিপসেস। বিকেল গড়াতেই সন্ধ্যা টাইমে বেহরুজ বেগম ও কায়নাতকে শপিং মলে নামিয়ে দিয়ে অর্ণ মেহরাবের বাসা এলো। অর্ণ আসতেই মেহরাবের মা ভালো মন্দ জিজ্ঞেস করে ড্রয়িং রুমে বসতে দিলেন। মেহরাব ঘর থেকে বেরিয়ে অর্ণর পাশে বসে শুধোয়, আমি এত তাড়াতাড়ি ব্যাক করতে চাই না। অর্ণ সোফায় গা এলিয়ে দিয়ে শুধোয়, ছুটি তো আছেই আরও 5 মাস, তোকে কি আমার সাথে যেতে বলেছি? মেহরাব নাক মুখ কুঁচকে ফেলল। বিরক্ত হয়ে বলল, 6 বছর পর বিডি তে এসেছিস, ছুটি যেহেতু আছেই তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? আমার এসব নাটক আর ভালো লাগছে না। মেয়েটা খুব ছোট অর্ণ, বোঝার চেষ্টা কর। এইটুকু বয়সে তুই ওকে ডিভোর্স দিতে চাচ্ছিস? তুই একবারও ভেবেছিস ওর ফিউচারে এটা কতখানি এফেক্ট ফেলতে পারে? অর্ণ কিছুক্ষণ নিশ্চুপ রইল। মিনিট খানেক পেরোতেই বলল, আমি ডিভোর্স দিয়েই দেশ ছাড়ব। এসব এক্সট্রা ঝামেলা কাঁধে ঝুলিয়ে রাখতে পারবো না আমি। পড়শির জন্য এমন করছিস তাই না? থেমে আবার বলল, কায়নাত মেয়েটার মুখ দেখলে ভীষণ মায়া হয়। অর্ণ চোখ বন্ধ করে রইল। কায়নাতের ব্যাপারে কথা আগাতে তার বিরক্ত লাগছে। সে যদি কায়নাতের সামনে গিয়ে 2-4টে কথা শুনিয়ে দিতে পারত তাহলে ভালো লাগত। এই পিচ্ছি মেয়েকেই শেষে তার বউ হতে হলো। একদম বাচ্চা বাচ্চা মেয়েটা, গুলুমুলু অবয়ব, বাচ্চা বাচ্চা চাহনি, স্বভাবগুলোও বাচ্চাদের মতো। মির্জা বাড়ি যাওয়ার পর দেখেছিল কায়নাত বোনদের নিয়ে বাচ্চাদের সাথে কপাল টোক্কা খেলছিল। বিরক্তিতে মাথা ধরে এলো অর্ণর। মেয়েটা মাথা নষ্ট করে রেখেছে পুরো। না নিজে মুক্তি নিচ্ছে আর না তাকে মুক্তি দিচ্ছে। মেহরাব নিজের ঘর থেকে একটা টি-শার্ট পরে এলো। অর্ণকে নিয়ে বাড়ি থেকে বের হতেই কল এলো স্বার্থ ও শেহেরের। অর্ণ আর নিজের গাড়ি নিল না, মেহরাবের বাড়িতে গাড়ি রেখে ওর বাইকে উঠে পড়ল। এখন সত্যি বন্ধুদের সঙ্গ প্রয়োজন। মার্কেট থেকে সোজা বাড়ি ফিরেছেন বেহরুজ বেগম কায়নাতকে নিয়ে। অনেকটা সময় নিয়ে কায়নাতের জন্য তিনি প্রয়োজনীয় কিছু জিনিস এবং পরিধানের জন্য সালোয়ার কামিজ, শাড়ি এবং কয়েক জোড়া জুতাও কিনে এনেছেন। এত কিছু কায়নাত নিতে চায়নি। বেহরুজ ধমক দিয়ে বলেছেন সে যা করছে তাকে যেন করতে দেওয়া হয়। শাশুড়ির গম্ভীর আশ্ব দেখলে মেয়েটার এমনিতেই ভয় হয়, তার মধ্যে আবার ঝাড়ি খেয়ে চুপ হয়ে গিয়েছিল সে। চৌধুরী বাড়ি ফিরতেই দেখতে পেল বাড়ি ভর্তি মেহমান উপস্থিত হয়েছে। বেহরুজ বেগমের মা, ভাইয়ের বউ, ভাইয়ের 2 মেয়ে এবং অর্ণর দাদা এসেছেন। বেহরুজ বেগম ভীষণ অবাক হলেন একসাথে 2 পরিবারের মানুষকে উপস্থিত দেখে। তাও আবার কেউ জানিয়ে আসেননি। তিনি ব্যস্ত হয়ে পা বাড়ালেন ড্রয়িং রুমে, যেখানে উপস্থিত উনার মা, শ্বশুর এবং ভাইয়ের বউ। তিনি কাছে এসেই ব্যস্ত হয়ে বললেন, তোমরা কখন এসেছ মা? আমাকে কেন বলনি তোমরা আজ এই বাড়ি আসবে? বেলি বেগম মেয়েকে ব্যস্ত হতে দেখে বললেন, ব্যস্ত হচ্ছিস কেন তুই? বাড়ি কি খুব বেশি দূরে?
মন চাইল তাই ছুটে চলে এলাম। বেহরুজ বেগম শ্বশুরের হাস্যোজ্জ্বল বদন পানে তাকিয়ে বললেন, বাবা আম্মা কে কেন নিয়ে এলেন না? আজগর চৌধুরী গাল ভরে হাসলেন। তিনি খুলনায় থাকেন, বিশাল পরিবার নিয়ে, শুধু মেজ ছেলেটাই পরিবার ছেড়ে ঢাকায় নিজের বাসস্থান বানিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, কায়নাত কে দেখতে এসেছি মেজ বৌমা। কায়নাত পেছনেই দাঁড়িয়েছিল। দাদুর কথা শুনেই শাশুড়ির পেছনে থেকে সামনে এসে সালাম দিল। ভদ্র লোক সালামের উত্তর নিয়ে বললেন, শ্বশুর বাড়ির সবাই ভালো বনু? কায়নাত বদনে মুচকি হাসি টেনে শুধোয়, সবাই খুব ভালো দাদা। তিনি কাছে ডাকলেন, কায়নাত কে? কায়নাত আর চোখে শাশুড়ির মুখশ্রী দেখে এগিয়ে গেল অজগর চৌধুরীর নিকট। দাদার পাশে বসতেই তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, দাদার উপর রাগ করে আছিস? রাগ নেই, অভিমান আছে। না, জীবন নিয়ে আফসোস করতে নেই বুঝলি। উপরওয়ালা কার সাথে কার জীবন জুড়ে রেখেছে সেটা একমাত্র তিনিই জানেন। এই আমার নাতির সাথে তোর বিয়ে হবে, এটা কি কখনো আমরা বা তুই কল্পনাও করেছি? আমরা কি জানতাম আমার নাতবউ হবি তুই? কায়নাত মাথা নিচু করে রাখল। আজগর চৌধুরী চাপা নিঃশ্বাস ফেলে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে বৌমা। আমার তোমার কাছে একটা চাওয়া, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। আর পারলে তোমার বড় ছেলে কে বলো সব কিছু মানিয়ে নিতে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বেহরুজ বেগম কি বলবেন কথা খুঁজে পেলেন না। বাকরুদ্ধ তিনি কায়নাতের অতীত জানার পর। তিনি শুকনো মুখে কোনোরকম হাসি টেনে বললেন, বাবা আপনি চিন্তা করবেন না। তারপর সবার সাথে কথাবার্তা চলতে থাকল। কায়নাত শপিং ব্যাগগুলো নিয়ে নিশার ঘরে গিয়ে দেখল অপরিচিত জন মেয়ে নিশার সাথে বসে গল্প করছে। নিশা দরজার দিকে তাকাতেই দেখল কায়নাত হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে ভ্রু ভাঁজ করে শুধোয়, ভেতরে এসো। কায়নাত বাইরে দাঁড়িয়ে আছো কেন? কায়নাত ঘরের ভেতরে আসতেই অর্ণর মামা তো দুই বোন কবিতা ও কোহেলি কায়নাতের দিকে তাকিয়ে রইল অদ্ভুত নজরে। মাথায় হিজাব বেঁধে রেখেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে কায়নাতের। তাতেই এত সুন্দর লাগছে মেয়ে, তাকে ভাষায় প্রকাশ করার মতো না। কায়নাত কোহেলি ও কবিতা কে সালাম দিয়ে বলল, আপনারা ভালো আছেন আপু? কবিতা লাফ দিয়ে বিছানা থেকে নামল। কায়নাত ভরকালো খানিক। কবিতা কায়নাতের অতি নিকটে এসে ড্যাব করে প্রথমে কায়নাত কে পর্যবেক্ষণ করল, তারপর চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি দেখি ছোট বাচ্চা মেয়ে। তুমি আমাদের অন্য ভাইয়ের বউ মানতেই পারছি না ভাবি। কায়নাত লজ্জা পেল ভীষণ। কি বলবে বুঝে উঠতে পারল না মেয়েটা। কোহেলি অবাক হয়ে শুধোয়, যাই হোক, অর্ণ ভাইয়ার সাথে কিন্তু খুব মানিয়েছে ভাবি। কে জনের থেকে চোখ ফেরানো দেয়। কায়নাত কে গায়ের বোরকাও খুলতে দিল কোহেলি ও কবিতা। তারা টেনে ধরে বিছানায় বসিয়ে গল্প জুড়ে বসল কায়নাতের সাথে। কে বলবে একটু আগেই এদের পরিচয় হয়েছে। কায়নাত খুব কম কথা বলে অপরিচিত মানুষের সাথে। তার অস্বস্তি হয় আলাপ করতে। কথায় কথায় কি থেকে কি জিজ্ঞেস করে বসবে তার ঠিক নেই। যে তার কোনো উত্তর নেই সেই প্রশ্নই তাকে বেশি করা হয়। মানুষকে এখন আতঙ্ক লাগে। এক মুখের আড়ালে এত মুখোশ দেখেছে যে এখন মানুষদের সাথে মিশতেই রুহু কাঁপে। এলিপসেস অর্ণ কি এখনও মেনে নেয়নি বিয়েটা? বেহরুজ বেগম মুখমণ্ডলে উদাসী ভাব এনে বললেন, আমার বড় ছেলে তার আগের মাথায় অনেক কিছু করে ফেলে ভাবি, কিন্তু এই কাজটা করে জীবনের সবথেকে বড় ভুলটা করেছে। লাভলি বেগম চিন্তিত হয়ে বললেন, অর্ণর সাথে কিন্তু মেয়েটাকে বেশ মানায়। মানিয়ে নিতে পারলে সুখে থাকবে দুজন। মেয়েটা বিষয়ে শুনেছি তোমার শ্বশুরের কাছে। বেশ নম্র ভদ্র মেয়ে। অতীত যাই হোক, এখানে ওর কোনো দোষ নেই। ছেলেটা বুঝলেই হলো। আমি চাই না নতুন করে আবার কোনো ক্ষত হোক মেয়েটার ছোট্ট হৃদয়ে। লাভলি দীর্ঘশ্বাস ফেললেন, কপালে যা আছে সেটা তো হবেই। ধরে বেঁধে কি আর সংসার হয়? আদৌ কি মনের মিলন ঘটবে অর্ণ ও কায়নাতের? আয়মান নিজের ঘরে বসে বসে গান প্র্যাকটিস করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ায় সে গান থামিয়ে দরজা খুলে দিতেই দেখল কায়নাত হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে। দরজা খুলতেই কায়নাত কাপ এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, আপনি কফি চেয়েছিলেন ভাইয়া? আয়মান কফির কাপ হাতে নিয়ে মুচকি হেসে বলল, জি ভাবি, কিন্তু আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? নিশা আপু তো কবিতা আপুদের সাথে বাইরে গেছে আর আম্মুরা সবাই নিচে কথা বলছেন, তাই আমি নিয়ে এলাম। ধন্যবাদ আপনাকে। কায়নাত মুচকি হেসে চলে গেল নিশার ঘরের দিকে। আয়মান সেদিকে তাকিয়ে ব্যথাতুর হাসল।
দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের মধ্যে চলে গেল। আজ আকাশে তারাগুলো ঝিলমিল করছে। মিষ্টি বাতাস ছেড়েছে পরিবেশে। আগে মির্জা বাড়ি থাকতে কত রাতের বেলায় ছাদে এসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছে কায়নাত তার হিসেব নেই। ভীষণ শান্তি মির্জা বাড়ির সেই খোলা মেলা ছাদটায়। কায়নাত ছাদের এক কোণায় এসে দাঁড়াল। বাড়ির আশেপাশে লম্বা লম্বা বিল্ডিং আছে বেহিসাব। চৌধুরী বাড়ির মেইন গেটের সাথে শুধু 7টা কাঠগোলাপ গাছ আছে, তাছাড়া পুরো বাড়ির মধ্যে একটা ফুল গাছও নেই। কায়নাতের ইচ্ছে করল কোনো এক নার্সারিতে গিয়ে গাড়ি ভর্তি গাছ কিনে এনে বাগানে লাগাতে। এই ছোট ইচ্ছে কি পূরণ হবে? যদি শাশুড়ি মা কিংবা শ্বশুর আব্বুকে বলা হয় অবশ্যই তারা মানা করবে না। কায়নাত দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল। শাড়ির আঁচল কোলের উপর রেখে মনে করতে লাগল বোনদের সাথে কাটানো সেই খুনোশুটির মুহূর্তগুলো। সুরঞ্জনা আর মুনিয়া তো ঢাকায় আসবে কয়েকদিন পরেই। তাদের বাসা চৌধুরী বাড়ি থেকে বেশি দূরে নয়, সুরঞ্জনা বলেছিল। কায়নাতের বড্ড ইচ্ছে করছে মায়ের বুকে মাথা রেখে রাতটা পার করতে। নিজের মায়ের ভালোবাসা তো কপালে নেই, অন্তত যে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবাসল তাকে আঁকড়ে ধরে রাখতে পারলেও এই পুড়তে থাকা বুকটা হালকা হতো। মুখ চেপে ডুকরে উঠল কায়নাত। এই নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। জন্মযাত্রী কে কাছে পেয়েও পেল না। মানুষ কি করে 10 মাস পেটে রেখে সেই সন্তানকেই অবহেলা করতে পারে? আর যে জন্ম দিল না, পেটে রেখে মাসের পর মাস কষ্ট করল না, সেই মহিলা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসল তাকে। এত ভালোবাসা দিয়ে লাভটা হলো কি? এই স্বার্থপর দুনিয়ায় তাকে একা রেখে চলে গেল শান্তির দেশে, শুধু রেখে গেল এক অভাগী মেয়েকে। আজ যদি মা থাকত তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। কলঙ্ক লাগত না এই পবিত্র গায়ে। প্রত্যেকটা নিঃশ্বাস বিষের থেকেও বিষাক্ত লাগত না। দম বন্ধ হয়ে আসছে কায়নাতের। নিজের জীবনের কথা ভাবলেই কেমন চারপাশ আঁধারে ঢেকে যায়। সুখ নেই বোধহয় ভাগ্যে। সুখের সন্ধান করাও বোকামি। এই মেয়ে এত রাতে ছাদে কি করছ? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয় হতেই কায়নাত চমকে উঠল। মাথা উঁচু করে উপরে তাকাতেই দেখতে পেল অতি নিকটে তার ইহালাল পুরুষ কপালে গভীর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চোখের পানি মুছে উঠে দাঁড়াল কায়নাত। চোখ তুলে আর তাকানোর সাহস হল না অন্যর দিকে। লোকটার আনন ভীষণ কঠোর লাগে তার কাছে। এই বুঝি ভুল ভালো কিছু বলে দিলেই তুলে এক আছাড় মারবে। শুকনো ঢোক গিলল সে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে বলল, নিচে গরম লাগছিল। অর্ণ আর একটু এগিয়ে এলো কায়নাতের নিকট। এবার বোধহয় জান বের হয়ে আসবে কায়নাতের। অর্ণর শরীর থেকে মাতাল করা ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। কায়নাত 2 পা পিছিয়ে এলো। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি এত ছোট কেন মেয়ে? কায়নাত মাথা নিচু রেখেই কপাল কুঁচকাল। সে ছোট? হ্যাঁ ছোট, তো এই বুড়ো লোকের থেকে অনেক ছোট সে। অর্ণ দাঁতে দাঁত পিষল। হঠাৎ করেই রেগে গেল সে। কায়নাতের নত মুখমণ্ডল নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে বলল, এই মেয়ে, তুমি জানতে না আমি তোমার থেকে বয়সে অনেক বড়? পিচ্ছি একটা মেয়ে হয়ে আমার নামে কবুল বলতে বুক কাঁপল না তোমার? কায়নাত ভীতু চোখে তাকালো অর্ণর সেই লাল হয়ে আসা চোখ জোড়ায়। এত রেগে গেল কেন হঠাৎ করে? ভয়ে করছে তার। আর 1 পা পেছনে গেলেই তো ছাদের রেলিং ফেলে টেলে দিলে এই বয়সে মরতে হবে। ভীতু চাহনি আরও ভীতু হল। ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলল, দূরে সরুন, পড়ে যাব আমি, দেখছেন না? অর্ণ কি কায়নাতের কথা শুনবার মানুষ? চোখ ছোট ছোট করে কায়নাতের ঘাড়ে হাত রেখে বলল, এত ভয় নিয়ে সংসার করবে কি করে? আপনি আমাকে ছুঁয়েছেন কেন? হাত সরান আপনার। ছুলাম কোথায়? ছুলে লজ্জাবতীর মতো নিয়ে যাবে মেয়ে। সংসার করার স্বপ্ন দেখো না। সংসার করার কথা ভাবা তো দূর, মনের ভুলেও মস্তিষ্কে আনবে না।